মাত্র ৬৮ আসন। হ্যাঁ, শুধু ৬৮ আসন। কিন্তু এই সংখ্যাটাই কি বাংলাদেশের রাজনীতির পুরো সমীকরণও বদলে দিল? যে দলকে নিয়ে এতদিন বিতর্ক, সমালোচনা আর ইতিহাসের প্রশ্ন ছিল, সেই দলই আজ হয়ে উঠেছে ক্ষমতার রাজনীতির সবচেয়ে গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। নির্বাচনের ফল বলছে ২১২টি আসন নিয়ে সরকার গঠন করছে বিএনপি, আর প্রধানমন্ত্রী হচ্ছেন তারেক রহমান। সংখ্যার হিসেবে এটি নিরঙ্কুশ বিজয়। কিন্তু আশ্চর্যের বিষয় হল, আন্তর্জাতিক গণমাধ্যম ও প্রভাবশালী রাজনৈতিক বিশ্লেষকরা বিএনপি বা তারেক রহমানকে যতটা না গুরুত্ব দিচ্ছেন, তার চেয়ে অনেক বেশি বিশ্লেষণ করছেন ৬৮টি আসন পাওয়া জামায়াতে ইসলামীকে। অনেকে বলছেন, ইতিহাসের সবচেয়ে অনুকূল সময় পেয়েও জামায়াত ক্ষমতায় যেতে পারল না। কিন্তু রাজনীতির অলিগলি যারা বোঝেন, তারা ভিন্ন কথা বলছেন। তাদের মতে, সরাসরি ক্ষমতায় না গিয়েও ক্ষমতার সিঁড়িতে বিশাল এক লাফ দিয়েছে দলটি। প্রশ্ন হচ্ছে, এটি কি শুধুই একটি নির্বাচনী ফলাফল, নাকি বাংলাদেশের রাজনীতিতে দীর্ঘমেয়াদী পরিবর্তনের সূচনা? স্বাধীন বাংলাদেশের ৫৫ বছরের ইতিহাসে এই প্রথমবার প্রধান বিরোধী দলের আসনে বসেছে জামায়াত। ৬৮ আসন, তাদের ইতিহাসে সর্বোচ্চ। মনে করিয়ে দেয় ২০০১ সালের নির্বাচনকে, যখন বিএনপি জামায়াত জোট ২/৩ আসন পেয়েছিল এবং আওয়ামী লীগ মাত্র ৬২টি আসনে বিরোধী দলে গিয়েছিল। আর ঠিক পরবর্তী নির্বাচনে সেই ৬২ আসনের দলই ২৩০ আসন নিয়ে ক্ষমতায় ফিরেছিল। ইতিহাস কি আবারও কোনো ইঙ্গিত দিচ্ছে? আজকের ৬৮ কি আগামীর ২০০র সম্ভাবনা? প্রখ্যাত সাংবাদিক নুরুল কবির মন্তব্য করেছেন, যে দল স্বাধীনতার বিরোধিতা করেছিল, স্বাধীনতার ৫৫ বছর পর একটি নিরপেক্ষ নির্বাচনে ৬৮টি আসন পাওয়া তাদের জন্য সাধারণ ঘটনা নয়। এটি একটি বড় রাজনৈতিক অর্জন। অর্থাৎ তারা এখন আর প্রান্তিক শক্তি নয়, বরং অপরিহার্য ফ্যাক্টর। তবে আন্তর্জাতিক প্রতিক্রিয়া একমুখী নয়। ব্রিটিশ দৈনিক দ্য গার্ডিয়ান শিরোনাম করেছে, বাংলাদেশে নারীর অধিকার ঝুঁকির মুখে। তাদের মতে, একটি ইসলামপন্থী দলের শক্তিশালী অবস্থান নারীদের অধিকারে প্রভাব ফেলতে পারে। অন্যদিকে রয়টার্স বলছে, এই উত্থান মধ্যপন্থী জনগোষ্ঠীর মধ্যে উদ্বেগ তৈরি করেছে। তবে মার্কিন গণমাধ্যম এনপিআর তুলনামূলকভাবে বিষয়টিকে কম আতঙ্কের চোখে দেখছে। কেন এই ভিন্নতা? কারণ জামায়াত এবার কৌশল বদলেছে। তারা হিন্দু প্রার্থী দিয়েছে, যা তাদের রাজনীতিতে বড় কৌশলগত পরিবর্তন। এর মাধ্যমে তারা দীর্ঘদিনের উগ্রবাদী ইমেজ থেকে বেরিয়ে আসার চেষ্টা করেছে। তবে নারী প্রার্থী না দেওয়ায় আন্তর্জাতিক মহলের সমালোচনা থেকেই গেছে। ২০২৪ সালের জুলাইয়ের হাসিনা বিরোধী আন্দোলনের সময় সংগঠিত শক্তি হিসেবে তাদের উপস্থিতি ছিল দৃশ্যমান। পরবর্তী সময়ে বিশ্ববিদ্যালয়গুলিতে ছাত্র সংসদ নির্বাচনের সাফল্য সেই ইঙ্গিত আরও স্পষ্ট করেছে। অনেকে জামায়াতের এই পথচলাকে তুরস্কের প্রেসিডেন্ট রেজেপ তাইয়েব এরদোয়ানের দলের সঙ্গে তুলনা করছেন। জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি একে পার্টি প্রথমে বিরোধী শক্তি হিসেবে উঠে এসে ২০০২ সালে সংখ্যাগরিষ্ঠতা পায় এবং দীর্ঘ ২ দশকের বেশি সময় ধরে ক্ষমতায় থাকে। তারা শুরুতে শরিয়া নয়, উন্নয়ন ও সুশাসনের ভাষা ব্যবহার করেছিল। বাংলাদেশেও কি একই কৌশল দেখা যাচ্ছে? যদি বিএনপি সরকার দুর্নীতি বা অর্থনৈতিক সংকটে পড়ে, তাহলে বিকল্প শক্তি হিসেবে কারা সামনে আসবে? ইতিহাস বলে, শূন্যতা কখনো ফাঁকা থাকে না। জামায়াত শুধু সংসদীয় রাজনীতিতে নয়, সমাজসেবা, শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল ও এনজিও নেটওয়ার্কের মাধ্যমে তৃণমূল পর্যায়ে শক্ত অবস্থান তৈরি করেছে। এই গ্রাসরুট কানেকশনই তাদের বড় সম্পদ। ভূ রাজনীতির দিক থেকেও বিষয়টি গুরুত্বপূর্ণ। সীমান্তবর্তী বহু আসনে তাদের বিজয় ভারতের জন্য অস্বস্তির কারণ হতে পারে, কারণ ভারত সাধারণত সীমান্ত অঞ্চলে অনুগত শক্তি দেখতে চায়। এই প্রেক্ষাপটে চীন, পাকিস্তান কিংবা তুরস্ক নতুন করে সমীকরণ কষতে পারে। ভোটের পরিসংখ্যানও কম গুরুত্বপূর্ণ নয়। এবার জামায়াত পেয়েছে ৩১.৭৬% ভোট। মনে রাখা দরকার, ১৯৯১ সালে বিএনপি সরকার গঠন করেছিল ৩০.৮১% ভোটে। অর্থাৎ ভোটের শতাংশের হিসেবে জামায়াত এখনই সরকার গঠনের সমর্থনের কাছাকাছি অবস্থানে। জোটগতভাবে তাদের ভোট প্রায় ৪৮% কাছাকাছি। এই ব্যাংক সামান্য বাড়লেই পরবর্তী নির্বাচনে বড় উলটপালট সম্ভব। তবে সবচেয়ে বড় চ্যালেঞ্জ এখনও রয়ে গেছে, নারী ভোটার। বাংলাদেশের নারীদের একটি বড় অংশ এখনও বিএনপির ওপর বেশি আস্থা রাখেন। আন্তর্জাতিক মাধ্যমও মনে করে, নারীদের আস্থা অর্জন না করতে পারলে জামায়াতের পথ সহজ হবে না। সব মিলিয়ে ৬৮টি আসন হয়তো সংখ্যা হিসেবে ছোট, কিন্তু রাজনৈতিক প্রভাবের হিসেবে এটি এক বিশাল বার্তা। এটি পরাজয় নয়, বরং রাইজ অফ জামায়াত হিসেবে দেখছে অনেক বিশ্লেষক।
বাংলাদেশের রাজনীতি আর আগের জায়গায় নেই। নতুন এক অধ্যায় শুরু হয়েছে, যেখানে জামায়াত আর পার্শ্বচরিত্র নয়, মূল কাহিনীর অন্যতম কেন্দ্রীয় শক্তি। আপনি কি মনে করেন, জামায়াত কি আগামীতে এককভাবে ক্ষমতায় আসতে পারবে, নাকি বিএনপি তাদের প্রধান প্রতিপক্ষ হয়ে থাকবে? মতামত জানাতে কমেন্ট করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন। রাজনীতি ও বিশ্ব পরিস্থিতির এমন বিশ্লেষণ পেতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী পর্বে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।